সম্পর্কই যখন টিকল না, তখন গয়না দিয়ে কি হবে? যিনি দিয়েছিলেন তাকে ফেরত দেওয়াই ভালো। ফেরত দিতে গেলে যেতে হবে জয়নারায়ণপুর গ্রামে। সে অনেক দূর। শান্তিনগর গ্রামটা পার হয়ে বিলের পাশ দিয়ে প্রায় 3 কিলোমিটার গিয়ে তবে। আজ সকাল 10টায় বৃষ্টি শান্তিনগর স্টেশনে নেমে দেখল চারিদিক শুনশান, রাস্তাঘাট ফাঁকা। স্টেশনটা এতটা নির্জন, সারাদিনে কজন লোক ওঠানামা করে গুণে বলে দেওয়া যায়। 10টার আপকেতে লোকালে একমাত্র সে নেমেছে। স্টেশন থেকে যে রাস্তাটা সাধুর আশ্রমের পাশ দিয়ে নেমে গেছে, সেখানে একটি মাত্র টোটো দাঁড়িয়ে, নীল রঙের। টোটোর কাছাকাছি এসে বৃষ্টি দেখল একটি অল্প বয়সের ছেলে স্যান্ডো গেঞ্জি গায়ে দাঁড়িয়ে, ঢলঢলে হাফ প্যান্ট। ছেলেটিকে ডেকে বৃষ্টি জিজ্ঞেস করল সে জয়নারায়ণপুরের একেবারে শেষ মাথায় যাবে কিনা। ছেলেটি প্রথমে কি যেন ভাবল, তারপর বলল যাবে, কিন্তু পথে দেরি হবে। ডিলার বাড়ি থেকে কিরিচ তেল তুলবে। তারপর বৃষ্টির তাড়া আছে, ফিরে যেতে হবে সন্ধ্যার আগে। এখন যেখানে যাচ্ছে সেটা তার প্রাক্তন হাজবেন্ড, প্রাক্তন শাশুড়ির বাড়ি। দিন 5 হলো ডিভোর্স হয়েছে তাদের। 6 বছরের বিবাহিত জীবনের রীতি। অংশুমান এখন প্রাক্তন, অতীত। বৃষ্টি ব্যস্ত হয়ে কাঁধের ব্যাগটি আরেকবার সতর্ক হয়ে দেখে বলল, আমার একটু তাড়া আছে ভাই, চলো চলো। কিরিচ তেল নাকি বলছিলে, ওটা কি? ছেলেটির বোধ হয় অন্য কারোর সঙ্গে গল্প করার ইচ্ছে ছিল। অনিচ্ছা সত্ত্বেও সে টোটোতে উঠে বসল এবং বলল, আপনি তো অংশুর বউ, তাই না? মানে বৌদি। ও আর আমি একসঙ্গে ভায়না স্কুলে পড়তাম। বৃষ্টি অবাক হয়ে আর একবার ছেলেটিকে দেখল। এ কি করে অংশুর সঙ্গে পড়বে? দেখে তো মনে হচ্ছে অনেকটাই ছোট। সে হেসে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অংশুর সঙ্গে পড়েছ, তুমি তো অনেক ছোট। এবার ছেলেটি হো হো করে হাসল, তারপর আবার বলল, না না, আমি ছোট না, আমার তো গোফদানি গজায় না, তাই ছোট ছোট লাগে। বয়স ধরতে পারে না কেউ, জানেন না, মাখন দুধের বয়স বাড়ে না। নিজেকে নিয়ে রসিকতা করতে কাউকে বৃষ্টি এই প্রথম দেখল। একেবারে সহজ সরল স্বীকারোক্তি। সাহস পেয়ে সে আবার বলল, বললে না তো কিরিচ তেল কি? ছেলেটি আবার নতুন করে হো হো করে হাসল, তারপর হ্যান্ডেলে একটা চাপড় মেরে বলল, সে কি আপনি জানেন না? আমরা তো কেরোসিন তেলকে কিরিচ তেল বলি, অংশু বলে নাই? অংশুর কথায় বিমর্ষ হলো বৃষ্টি। হঠাৎ সজোরে যেন কেউ ধাক্কা মারল তাকে। সেই 5 দিন আপ্রাণ ভোলার চেষ্টা করছে তাকে, মুছে ফেলতে চাইছে মন থেকে একেবারে। অংশুদের গ্রামের বাড়ি পৌঁছতে প্রায় আধ ঘন্টা লাগলো। রাস্তা থেকে বৃষ্টি দেখলো শাশুড়ি উপুড় হয়ে গোবর দিয়ে উঠোন লেপছে, মুড়ো ঝাঁটা হাতে, বাড়িময় জল গোবর। অনেক কষ্টে পা বাঁচিয়ে উঁচু বারান্দায় দাওয়ায় কাঁধের ব্যাগ রেখে হেসে আস্তে ডাকলো, মা ভালো আছেন? সুশীলা রানী কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। বৃষ্টিকে দেখে একগাল হেসে জিজ্ঞেস করলেন, কখন আয়লা? দামড়াটা আসে নাই? একলা কেন? হাসি এবং প্রশ্ন করার ধরন দেখে বৃষ্টি অবাক হলো। তবে কি অংশ ডিভোর্সের কথা তার মাকে বলেনি? অন্ধকারে রেখেছে সবটাই? সে হেসে বলল, না, আসেনি। আমার সঙ্গে তো আসার কথা নয়। কেন, আপনি কিছু শোনেননি? ঝাঁটা ফেলে পাশে রাখা বালতি ভর্তি জলে হাত চুবিয়ে ধুয়ে কাপড়ের আঁচলে মুছে তড়িঘড়ি বৃষ্টির সামনে এসে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? অংশুর শরীর খারাপ নাকি? কি হয়েছে? বৃষ্টি এবার কষ্ট করে হাসল, চোখে প্রায় জল এসে গেছিল। কোনো ক্রমে সামলে বলল, কেন, আজ 5 দিন হলো ডিভোর্স হয়েছে। কিছু বলেনি আপনার ছেলে আপনাকে? ডিভোর্স? কস কি? ডিভোর্স করলি কেন? ও বুঝছি বুঝছি, পোলাপান হয় না তাই লাইকা তোর ওপরে দোষ চাপাইয়া ডিভোর্স করছে তো?
একটু থেমে হেসে আবার বললেন, যা করছে করুক, তুই এক কাম কর, হাত পা ধুইয়া দুগা খাইয়া লয়লা, পরে কথা কমুনে। বান্দর একটা। বৃষ্টির মারাত্মক আশ্চর্য হলো। ডিভোর্সের কথা শুনে ভদ্রমহিলা কোনো তাপ উত্তাপ নেই। ডিভোর্স যেন ছেলে খেলা, যেন হামেশাই হয়, যেন পুতুল খেলার পরে খেলনা ঘর ভেঙে দেওয়া হয়েছে ইচ্ছে করে। ছেলেকে সামান্য বান্দর বলে বিচারের ইতি। বৃষ্টি মনে মনে ক্ষুব্ধ হলো। বিয়ের পর সে শাশুড়ির সঙ্গে একদিনের জন্যও থাকেনি, এখানে রাত কাটায়নি। যতবার এসেছে ততবার অংশুর সঙ্গে 2-1 ঘন্টা কাটিয়ে চলেও গেছে তৎক্ষণাৎ। ফলে শাশুড়িকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার নেই। তবে ফুলশয্যা রাতে ভদ্রমহিলা যখন নিউ টাউনের ফ্ল্যাটে এই গয়নাগুলো দিয়েছিলেন, তখনও তার ভালো লাগেনি শাশুড়িকে। কেমন ময়লা কাপড় চোপড় পরে যেন এসেছিলেন। মাথার চুল পর্যন্ত ঠিকঠাক আঁচড়ানো ছিল না। ওনার গায়ের রং যেমন কালো, শরীরও তেমন শুকনো। দাঁতগুলো পানে জং ধরা, যেন একেবারে রাস্তার ভবঘুরে পাগলি। ভদ্র সমাজে চালচলনও কিছু জানেন বলে মনে হয় না। বৃষ্টি শাশুড়ি অনুমান শক্তি দেখে তাজ্জব বনে গেল। সন্তান করে তাদের ডিভোর্স হয়েছে এটা ঠিক, কিন্তু অংশুর একগুঁয়েমি এর জন্য দায়ী। একাধিক ডাক্তার তারা দেখিয়েছে, গুচ্ছের টেস্ট করাতে বলেছিল অংশুকে। অংশু কিছুই করেনি। তার একটাই কথা, কোনো দোষ নেই তার, টেস্ট সে করাবে না। সুশীলা দেবী বৃষ্টিকে আনমনে দাঁড়িয়ে থাকতে দেখে একটা ধমক দিয়ে বলল, কইলাম না দুগা খাইয়া লয়লা। মুখটা ক্ষুদাই শুকাইয়া গেছে, খাড়া, আমি হাত ধুইয়া আইতাছি। এখানে খাবে কি খাবে না বৃষ্টি একটু ভাবল। তারপর ব্যাগ থেকে গয়নার পোটলা বের করে এগিয়ে গিয়ে শাশুড়ির হাতে দিয়ে বলল, এগুলো আপনি আমাকে দিয়েছিলেন, ফেরত দিতে এসেছিলাম, আমি কিছু খাবো না। সুশীলা দেবী পোটলা হাতে নিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে হেসে পড়লেন, খুব রায়গা আছস, ঘরে চল, তোর একটা জিনিস দেখাই। দরজা খুলতে খুলতে সুশীলা দেবী বৃষ্টির দিকে তাকিয়ে হেসে আরেকবার বললেন, অংশ তো 11 বছর পর হয়েছিল, আমরা ডিভোর্স করছি। তোগো মোটে ধৈর্য নাই, বাপরে বাপ। ঘরে প্রবেশ করে সুশীলা দেবী দমড়ার বেড়ায় গোঁজা একটি কাগজ টেনে বের করে সেটি দেখিয়ে বলল, এই দেখ, বান্দর কয়দিন আগে আইসা একটা ফালাইয়া গেছিল। এটা কি? শোন মা, ওর বাপেরও স্পার্মের দোষ ছিল, মোশান কম ছিল, অংশুর রিপোর্টও এক, ওরও দোষ আছে। নে দেখ, ভালো কইরা পইরা দেখ, এইটা অ্যাপোলোর রিপোর্ট। অরে চিকিৎসা করা গা, ঠিক হইয়া যাইবে। একটু থেমে সুশীলা দেবী আবার বললেন, রিপোর্টটা লইয়া যা। অংশুরে দেখাইয়া গালে একটা থাপ্পড় মায়েরা কইবি, খালি মাইয়া মাইন্সের দোষ ধরন। এবার সুশীলা দেবী একেবারে অবাক করে দিয়ে বৃষ্টির মাথাটা বুকে টেনে নিয়ে বললেন, তোর বুকের মধ্যে কি যে জ্বালা আমি বুঝি। আমি শাশুড়ি হইয়া তোর কাছে ক্ষমা চাই মা, তোর কোনো দোষ নাই, সব দোষ আমার পোলার, পারলে আমারে ক্ষমা করিস মা। অনেকদিন পর বৃষ্টি 2 চোখ বেয়ে জলের ধারা বয়ে এলো, প্লাবনের মতো। শুকনো বুকটাতে এত মায়া, মমতা, ভালোবাসা জমা করে রেখেছেন ইনি, এত আদর পুঞ্জীভূত করে রেখেছেন, এত সন্তান স্নেহ জমা করে রেখেছেন। বৃষ্টি অনেকক্ষণ শাশুড়ির বুকে মুখ ঢেকে লুকিয়ে থাকার পর ধীরে ধীরে জড়িয়ে ধরে বলল, আমার খুব খিদে পেয়েছে মা, নিজের হাতে খাইয়ে দেবে একবার, শুধু একবার। কলমে বাবুরাম মণ্ডল।